টিভিতে একটা অ্যাড দেখতাম, দিদি গেঞ্জি চোখ বন্ধ করে ভরসা করা যায়। পশ্চিমবঙ্গের মাটিতে দিদি হচ্ছে একটা ব্যান্ড, বাংলার মানুষের জন্য। বাংলার মানুষ চোখ বন্ধ করে ভরসা করে। যতদিন রাজ্যে মাননীয় মমতা ব্যানার্জি থাকবেন, যতদিন অভিষেক ব্যানার্জি বেঁচে থাকবেন, ওরা ভালো করে জানে পশ্চিমবঙ্গ জয় করা তো দূরে থাক, পশ্চিমবঙ্গের বাউন্ডারির আশেপাশে যেতে পারবো না আমরা। কারণ जब तक टाइगर मारा नहीं तब तक टाइगर हारा नहीं। বাংলার বাহিনী এখনো জেগে আছে। আর আগামী 26-এ আমি আমার সহকর্মীদের কাছে অনুরোধ করব, যারা সবুজ আবির কিনবে 1 কেজি 500 আবির বেশি করে কিনবে। কারণ বাইরে মুখ দেখাতে লজ্জা পাবে, আপনাদের কাছে আবির চাইবে যে কি দাও, মুখে মেখে বাইরে বেরোই। প্রত্যেকে দয়া করে আবিরগুলো দেবেন। আগামী 26-এ বাংলার মাটিতে বাংলার জন্য আজকের এই লড়াই যদি আমরা হেরে যাই, এই লড়াই যদি আমাদের প্রজন্ম হেরে যায়, শুধুমাত্র আমরা হারবো না, শুধুমাত্র ওই মানুষটা হারবে না। এই লড়াই যদি আমরা হেরে যাই, ভারতবর্ষে সংবিধান বিরোধী লড়াই হেরে যাবে। এই লড়াই যদি আমরা হেরে যাই, ভারতবর্ষের যারা সংবিধানের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে লড়াই দুর্বল হবে। জয় বাংলা। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় হিন্দ। থ্যাংক ইউ প্রদীপ, ভালো বলেছো। একটু জল খেয়ে নাও। নমস্কার, আপনারা সবাই শুনলেন প্রতিকুর রহমানের ভাষণ ওই ধর্ণা মঞ্চে। কার বিরুদ্ধে ধর্ণা কেউ জানে না। উনি তো বহু বছর কমরেড ছিলেন, কমিউনিস্ট মার্ক্সবাদী, এখন সদ্য তৃণমূলী হয়েছেন, তাই ভাষণটা ওরকম করাতে হচ্ছে, একটু ভুলভাল হয়ে যাচ্ছে। তা উনি ডিডি গেঞ্জির সঙ্গে দিদি মানে মাননীয়া মমতা ব্যানার্জির তুলনা করে ফেললেন। মানে ডিডি গেঞ্জিকে যেমন চোখ বন্ধ করে ভরসা করা যায়, দিদি মানে মমতা ব্যানার্জিকেও চোখ বন্ধ করে ভরসা করতে পারে জনগণ। আমার যা মনে হলো বক্তৃতাটা ঠিক করে তৈরি করে আসেননি, স্ক্রিপ্টটা। এখন জানি না এটা আইপ্যাকের স্ক্রিপ্ট না ওনার নিজস্ব স্ক্রিপ্ট, যাই হোক, প্রিপারেশন মানে প্রস্তুতি ঠিক করে হয়নি। তারপরে উনি হঠাৎ বললেন সংবিধান বিরোধী লড়াইকে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, ওটা মুখ ফসকে বলেছেন, স্লিপ অফ টাং। তবে কিছু ক্ষেত্রে অনেকে বলছেন ঠিক কথা বলে ফেলেছেন। মুখ ফসকেই বলুন, কথাটা যথার্থ, কথাটা ঠিক। কারণ তৃণমূলকে সবাই বলেন নাকি সংবিধান বিরোধী দল, অভিযোগ। এর কারণও আছে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়াই চলল। প্রথমে সার প্রক্রিয়া মানবে না, এটা নাকি অনেক 2 বছরের লাগে, আগের বার 2 বছর ধরে হয়েছিল। কথাটা সত্যি না পুরোপুরি। সার প্রক্রিয়া আগের বার 2 বছর ধরে হয়েছিল, কিন্তু পশ্চিমবাংলায় 2 না 3 মাসে বোধহয় হয়েছিল, বা 4 মাস। এবারেও তাই হয়েছে। তখন এরকম সফটওয়্যার, এত ভালো করে তাড়াতাড়ি কাজ করার সুযোগ, সিস্টেম, এগুলো কিছুই ছিল না। তবুও প্রায় একই সময় হয়েছিল। পুরো ভারতে 2 বছর লেগেছিল। তো যাই হোক, ভোটের আগে এই প্রক্রিয়া থামানোর চেষ্টা, বারবার সুপ্রিম কোর্টে যাওয়া, মানে এতবার সুপ্রিম কোর্টে গেছেন বিচারপতি, মানে প্রধান বিচারপতিও ক্ষুব্ধ হয়ে গেছেন যে রোজ কেন চলে আসছো, আমরা তো খুব স্পষ্ট অর্ডার দিয়েছি, ছোট ছোট কারণে চলে আসছো। তারপরে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে প্রবলেম। মাইক্রো অবজারভাররা নাকি নাম বদলাচ্ছিল, একেবারেই অসত্য কথা ছিল। 11খানা রাজ্যে এসআইআর হয়েছে, কোথাও ঝামেলা হয়নি। বিজেপি শাসিত রাজ্য, বিরোধী রাজ্য, কিন্তু লড়েই গেছেন। আবার বলছেন 2024-25-এর লিস্ট দিয়ে ভোট হোক, এইটা চলবে না। তাই এই জন্য সংবিধান বিরোধী বলা হয়। আরও কারণ আছে। এই যে ডিএ দিতে অবিলম্বে নির্দেশ দেওয়া হয়েছিল, ওটা কার্যকর করা হয়নি, সুপ্রিম কোর্টের আদেশ। তারপরে ইআরওদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল ইলেকশন কমিশন, সেটাও মানা হয়নি বহুদিন একদম। তারপরে মানে চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে ডেকে ভর্ৎসনা করার পর করা হয়েছে। তাও ওদের ডিফেন্সে কথা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে। আর সর্বশেষ এরকম অনেক উদাহরণ আছে। আমার যে কটা হট করে অফ দ্য টপ অফ মাই হেড যাকে বলে মনে পড়লো, রাষ্ট্রপতিকে নিয়ে গতকাল রাষ্ট্রপতি নিজে অভিযোগ করেছেন, যেটা সচরাচর কোনো রাষ্ট্রপতি করেন না,
যে ওনাকে জায়গা দেওয়া হয়নি, তারপর প্রোটোকল মানা হয়নি, একজন রাষ্ট্রপতি এলে যা যা নিয়ম সেগুলো মানেনি নাকি রাজ্য সরকার। তো বহু অভিযোগ আছে সংবিধান বিরোধিতা করার। বিজেপি তো প্রায় অভিযোগ করে যে পশ্চিমবঙ্গ সরকার সংবিধান বিরোধী। যাই হোক, তাই বলছি মুখ ফসকে যেই কথাটা বলেছেন সেটা আদতে অনেকে বলছে সত্যি কথা বলে দিয়েছে। তারপরে আসে সবুজ আবিরের কথা। এবার কি লজিক, হেরে গেলে সবুজ আবির মেখে লুকিয়ে বেরোতে যাতে কেউ বুঝতে না পারে সে বিরোধী। তার মানে কি, মানে উনি যে এই 15-20 বছর বিরোধী ছিলেন, বারবার হেরেছে সিপিএম, উনি কি হারবার পরে প্রার্থী হিসাবে, মানে আগের বা ডায়মন্ড হারবারে বা সমর্থক কর্মী নেতা হিসাবে হারবার পরে মুখটা পুরো সবুজ আবিরে ঢেকে নিতেন যাতে কেউ চিনতে না পারে? এটা কি ওনার নিজের গল্প বলছেন, নিজের কাহিনী শোনাচ্ছেন? তারপর এই তো সবে এসছেন, 12-14-15 দিন হয়েছে, বিরাট বড় তৃণমূল নেতা হয়ে গেছেন। মানে এই ধর্ণা মঞ্চে আমরা দেখছি 2-3 দিন ধরে একটা প্রতিযোগিতা, একটা কম্পিটিশন চলছে সব নেতা মন্ত্রীদের মধ্যে, কে মমতা ব্যানার্জিকে বেশি খুশি করতে পারেন। উল্টো পাল্টা ভাষণ, হুমকি ধমকি, যেমন কল্যাণ ব্যানার্জি কী বলেছে জানেন, সুপ্রিম ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের আঙুল কেটে দিতেন উনি যদি কমিশনার না হতেন। মহুয়া মৈত্র বোধহয় বলেছেন তৃণমূল না হলে বাঙালি হবে না, বা ওরকম কিছু একটা, বাংলায় থাকা যাবে না। সায়নী ঘোষ বলেছেন কীভাবে ভোট করিয়ে নিতে হয় জানি, যতই সার করো, মানে কী বলবে, এরকম কথা আবার কে বলে? তো প্রতিকুল রহমানও কম যায় কেন? যদিও উনি সদ্য এসছেন, উনি যে বড় তৃণমূল হয়ে গেছেন সেটা প্রমাণ করতে যে বিজেপি বিরোধীদের, মানে উনি তো বাংলার ভেতরেই ঢুকতে দেবেন না, বলেছেন বাউন্ডারির বাইরে রাখতে। আবার দিদিকে বাঘিনী, বাঘের সাথে তুলনা করেন, বাবা গো, বড্ড বেশি তৃণমূলী হয়ে গেছেন। তারপরে ওনার কথাবার্তা বোধহয় একটু সত্যি বড্ড বেশি হয়ে গেছিলো। শেষে মমতা ব্যানার্জি ওনাকে বললেন ভাষণের শেষে যে একটু জল খেয়ে নাও। ওটা কি এমনি সত্যি কাউকে তো এরকম বলেন না, ভাষণের পর জল খেয়ে নাও? আর প্রতিকূল তৃণমূলে নতুন এলেও ভাষণ তো বহু বহু বছর যুগ ধরে দিয়ে যাচ্ছেন। এটা কি কটাক্ষ ছিল জল খেয়ে নেওয়াটা? তারপর তো ওনারা আবার রোজা চলছে না, জল খাওয়া তো বারণ। যাই হোক, মানে বেশ ভালো করে খাপ খাইয়ে নিচ্ছেন এই যে জয় বাংলা, জয় অভিষেক ব্যানার্জি, যেটা বলে তৃণমূলের নেতারা, যেটা বাধ্যতামূলক মনে হয় দেখে, এই যে জয় দিদি, জয় অভিষেক ব্যানার্জি, জয় বাংলা ইত্যাদি ইত্যাদি। তো উনি বেশ খাপ খাইয়ে নিচ্ছেন, আবার একটু ভুল ভালো করছেন। তা আপনারা জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।